সবাইকে নমস্কার এবং আদাব। রসায়ন বইয়ের 7 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা জারণ সংখ্যা নির্ণয়, নন রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা তোমাদের বইয়ের শেষের দিকে বিশেষ ধরনের বিক্রিয়া কিছু দেওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া উৎপন্ন হয় কোন ধরনের বিক্রিয়ায়? ভাই দেখো তো, তোমাদের গত ক্লাসেই আমি এরকম দেখাইছিলাম, একটা বিক্রিয়া দেখাইছিলাম। এই যে NH4CNO, এটার নাম কি? অ্যামোনিয়াম সায়ানাইড। এখান থেকে কি সৃষ্টি হয়? H2NCONH2। এটার নাম কি ভাইয়া? এই যৌগের নাম কি? এই যৌগের নাম হইতেছে ইউরিয়া। ঠিক আছে। তো এই যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে ইউরিয়া যে সৃষ্টির যে বিক্রিয়া, সেটাকে বলা হয় সমাণুকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হইতেছে সমাণুকরণ বিক্রিয়া। গত ক্লাসে বলছিলাম তোমাদের। পরবর্তী প্রশ্ন যাই, দেখো তো, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড পানি বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl সৃষ্টি করছে। এটা কোন ধরনের বিক্রিয়া? দেখো, তোমাদের যে বইয়ে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণের একটা বিক্রিয়া কি বলা আছে, দেখো বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে সেই বিক্রিয়াকে কি বলা হয়? আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে এখানে দেখো তো ভাইয়া, এই যে পানিটা এখানে কি, এক্ষেত্রে কি করতেছে? বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। দেখো তো, সে কি করছে? বিক্রিয়ক হিসেবে কাজ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি করছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে পানিটা কি করছে? বিক্রিয়ক হিসেবে কাজ করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তো এই বিক্রিয়াটা কি হবে? এই বিক্রিয়াটা হবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, খ নম্বরটা হবে আনসার। আর প্রশমন বিক্রিয়া মানে কি ভাই? প্রশমন বিক্রিয়া মানে হইতেছে যদি এইটা অ্যাসিড HCl, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যদি লবণ আর পানি যদি তৈরি করে, সেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। পানি যোজন মানে কি? পানি যোজন মানে হইতেছে এই যে পানি যোগ হবে কপার সালফেট। সহজভাবে কত পানি যোগ হবে? এখানে 5 অণু পানি যোগ হইল। এখানে কি হবে? CuSO4 আর 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। ভাইয়া বলো তো, এই যৌগের এটা কিন্তু নাম আছে, খুবই স্পেশাল একটা নাম আছে। এই যৌগের নাম কি? এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা এটার নাম কি? তুতে। এই যে তুতের সংকেত, এটা কপার সালফেট 5 অণু পানি বা ব্লু ভিট্রিয়ল। তোমাদের বইয়ে দেওয়া আছে সবগুলা। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্রশ্ন যায়, দেখো তো, SiCl4 4 অণু পানি, SiOH4 আর 4 অণু HCl সৃষ্টি করছে। দেখো তো, এই ক্ষেত্রে দেখো, এই যে পানিটা বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে না। সে কি করছে? SiCl এর 4 এর সাথে বিক্রিয়া করে কি করছে? SiOH4 উৎপন্ন করছে, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে তোমার পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কোথায় আছে দেখো, এই দেখো ঘ নম্বরে কিন্তু আর্দ্র বিশ্লেষণ বলা আছে। ঠিক আছে, এটা হবে আনসার। পরের প্রশ্ন যায়, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সাথে কত অণু পানি যুক্ত থাকে? দেখো, তোমাদের যে পানি যোজন বিক্রিয়া, এই যে তোমাদের বইয়ে যে পানি যোজন বিক্রিয়া আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, এই যে কপার সালফেট সে কি করে? 5 অণু পানির সাথে যুক্ত হয়ে, কপার সালফেট 5 অণু পানি। ঠিক আছে, এটার নাম কি? তুতে বা ব্লু ভিট্রিয়ল। আরেকটা কি বলা আছে? জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেট কত অণু পানির সাথে যুক্ত হয়? এটা হইতেছে 7 অণু পানির সাথে যুক্ত হয়। কি তৈরি করে? জিঙ্ক সালফেট আর 7 অণু পানি। একেবারে সহজ বিক্রিয়া। এরপর দেখো, ফেরাস সালফেট FeSO4 সে কত অণু পানির সাথে যুক্ত হয়? সেও 7 অণু পানির সাথে যুক্ত হয়। কি তৈরি করে? FeSO4 7 অণু পানি। আর কি আছে? আর আছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 সে কত অণু পানির সাথে যুক্ত হয়? 6 অণু, একটা কম। 6 অণু পানির সাথে যুক্ত হয়ে কি করে? ক্যালসিয়াম ক্লোরাইড আর 6 অণু পানি। বোঝা গেল? আরেকটা দেওয়া আছে লাস্ট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 সে কত পানির সাথে যুক্ত হয়? 7 অণু পানির সাথে যুক্ত হয়। কি তৈরি করে?
MgCl2 7 অণু পানি। ঠিক আছে, এখানে শুধু কত অণু পানির সাথে যুক্ত হয় সেটা একটু মনে রাখলে হয়ে যায়। তোমার প্রশ্ন কি বলছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সাথে কত অণু পানি যুক্ত হয়? এই যে 7 অণু পানি যুক্ত হইতেছে। কত অণু পানি যুক্ত হয় ভাইয়া? এই যে 7 অণু পানি যুক্ত হয়। তাহলে আনসার কোনটা হবে? গ নম্বরটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখানে কি দেওয়া আছে, Cu2Cl2 প্লাস Cl2 2UCl2, এটি কোন ধরনের বিক্রিয়া? দেখো অনেকগুলো বিক্রিয়ক মিলে একটা মাত্র উৎপাদ সৃষ্টি করছে, তো কী হবে? সেটা হবে সংযোজন বিক্রিয়া। গত ক্লাসেরই পড়া। তো তোমাদের এখানে একটা প্রশ্ন করি, এই যে H2 আর O2 মিলে কি সৃষ্টি করলো? H2O। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা সংযোজন নাকি সংশ্লেষণ? ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ, উত্তর দিবা এটা। দেখেন আমাদের নতুন একটা টাইপ, এটা হইতেছে বাস্তবে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, আমাদের লাস্ট টাইপ। এখন দেখো তো প্রশ্ন কি বলছে, একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? এটাকে বলা হয় কি বলে? গ্যালভানাইজিং। আচ্ছা, আমি তোমাদের একটু লিখে দেই। তোমাদের বইয়ে কিছু দেওয়া আছে, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি ভাইয়া? জিনিসটা হইতেছে সক্রিয় ধাতুর উপর কি কোনো বস্তুর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? ইলেকট্রোপ্লেটিং বলে। ঠিক আছে, আর এখন কি বলছে? গ্যালভানাইজিং জিনিসটা কি? এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কমার্কেও আসতে পারে আমাদের। গ্যালভানাইজিং জিনিসটা কি? গ্যালভানাইজিং জিনিসটা হইতেছে ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। প্রলেপ দেওয়া বললে কি হবে? তখন হবে গ্যালভানাইজিং। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমার প্রশ্ন কি বলছে, একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজিং বলে। তাকে বলা হয় গ্যালভানাইজিং। আর ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি? সক্রিয় ধাতুর উপর কোনো বস্তুর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ভাইয়া, এখন ইলেকট্রোপ্লেটিং কেন দেওয়া হয়? ওই যে ধাতুর যে ক্ষয়রোধ, ধাতুর উপর যে মরিচা যে পড়ে সেটা রোধ করার জন্যই দেওয়া হয়। ঠিক আছে, বা ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন যাই। কোনটি ইলেকট্রোপ্লেটিংয়ের উদ্দেশ্য? আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং মানে কি? মানে ওই যে বলছিলাম, যেটা তোমার কি বলছিলাম, সক্রিয় ধাতুর উপর কোনো বস্তুর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এখন ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়? একটা কারণ হইতেছে তোমার ধাতুর কি উজ্জ্বলতা বৃদ্ধি। আর আরেকটা হইতেছে তোমার ক্ষয় রোধ করা, ধাতুর ক্ষয় রোধ করা, এই যে মরিচা থেকে ক্ষয় রোধ করা। ঠিক আছে, যেহেতু ক্ষয় রোধ করা, তার মানে কি? তার স্থায়িত্ব বাড়বে। ধাতুর কি স্থায়িত্ব বাড়ানো। তো কি বললাম? ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি, ধাতুর ক্ষয় রোধ করা, ধাতুর স্থায়িত্ব বাড়ানো। তো অপশনে কি দেওয়া আছে? দেখো, ধাতুর ক্ষয় রোধ করা। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিংয়ের উদ্দেশ্য কোনটা? ধাতুর ক্ষয় রোধ করা। এবারে কি বলছে? বিক্রিয়া রোধ করা না, নমনীয় করা না, ঘাতসহতা বৃদ্ধি করা না। এই তিনটা হবে কারণ, ইলেকট্রোপ্লেটিংয়ের কারণ হচ্ছে এগুলো। পরে প্রশ্ন যাই, শামুক ঝিনুকের খুলকে কি বর্তমান? দেখো, মনে করো এই হইতেছে একটা শামুক, এটা হইতেছে কি একটা শামুক। এই শামুকের উপরের প্রান্তে, তার উপরে দেখো খোলসের উপরে একটা কি দেখো শক্ত একটা আবরণ আছে।
শক্ত একটা আবরণ আছে, ঠিক আছে। এখানে কি থাকে ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেটের শক্ত আবরণ এটা। তাহলে শামুক ও ঝিনুকের খুলকে কি বর্তমান, ক্যালসিয়াম কার্বনেট বর্তমান। শক্ত যে অংশটা এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তবে এখানে আমাদের নতুন একটা টাইপ, এটা হচ্ছে বিক্রিয়ার হার। এখান থেকে তোমাদের প্রশ্ন খুবই কম আসে, শুধু এতটুকু জেনে রাখো এই যে বিক্রিয়ার হারের একক কি। বিক্রিয়ার হারের একক বলা হয় মোল পার লিটার পার সেকেন্ড, এটা হইতেছে বিক্রিয়ার হারের একক, ঠিক আছে। এখান থেকে আরেকটা লেখা যায়, এই যে মোল পার লিটার মানে কি ঘনমাত্রা না, ঘনমাত্রার একটা একক কি মোলার পার সেকেন্ড। তো এই যে বিক্রিয়ার হারকে আমরা মোল পার লিটার পার সেকেন্ড এটা একটা একক, বা মোলার পার সেকেন্ড, এই দুইটা থেকে যে কোনো একটা দিলেও হয়ে যায়, ঠিক আছে। আর প্রশ্ন কি বলছে দেখো, মোল পার লিটার এটা তো ঘনমাত্রার একক, মোল পার সেকেন্ড এটা হবে না, মোল পার লিটার পার সেকেন্ড, হ্যাঁ এই যে গ নম্বরটা হবে আনসার। এতটুকু জানলে হয়ে যায়, এখান থেকে বেশি প্রশ্ন আসবে না। আচ্ছা, আমাদের এখন লাস্ট টপিক, এটা হইতেছে লা শাতেলিয়ার নীতি। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই না। এই টপিক থেকে আমাদের এমসিকিউ এবং সৃজনশীল উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্ন কি বলছে দেখো, কোনটিতে চাপের প্রভাব আছে, কোনটাতে চাপের প্রভাব আছে। দেখো লা শাতেলিয়ার নীতিতে চাপের প্রভাবের যে শর্টকাটটা, চাপের প্রভাব কখন থাকবে, যখন বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা যখন সমান না হবে, ঠিক আছে। তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে কি হয় ভাইয়া, হইতেছে বেশি মূল থেকে কম মূল, চাপ প্রয়োগ করলে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে, ঠিক আছে। আর যখন মূল সংখ্যা যখন সমান, মূল সংখ্যা সমান, তখন কি হবে না, তখন আর চাপের প্রভাব থাকবে না, তখন কিন্তু চাপের প্রভাব নেই। আর এটা কখন শুধু প্রযোজ্য, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসের জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো দেখো আমি এখানে দেখি, এই যে আমাদের অপশনগুলো দেখি, কি বলছি, চাপ প্রয়োগ করলে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে আমার ক নম্বর অপশনে দেখো, এই যে অ্যামোনিয়াম সায়ানেট কয় মূল ভাইয়া, এটা হইতেছে 1 মূল। আর ইউরিয়া এটা কয় মূল, ইউরিয়া হইতেছে 1 মূল। দুই দিকেই মূল সংখ্যা সমান, এখানে কোনো চাপের প্রভাব নাই। এরপরে দেখো 2 নম্বর অপশনে দেখো, নাইট্রোজেনের সামনে 1 মূল আছে, অক্সিজেনের সামনে 1 মূল আছে, আর NOর সামনে 2 মূল আছে, এক কত 2 মূল, এদিকেও কত 2 মূল, চাপের প্রভাব নাই কারণ মূল সংখ্যা সমান। গ নম্বরে দেখো NO2 সামনে 3 মূল আছে, আর পানির সামনে কিছু নাই, মানে কি 1 মূল আছে, তাহলে যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে কত হয় 4, এখানে কয় মূল 2 মূল। দেখো তো 4 আর 2, তাহলে চাপ প্রয়োগ করলে কোন দিকে যাবে, চাপ প্রয়োগ করলে কোন দিকে যাবে ভাইয়া, চাপ প্রয়োগ করলে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে, চাপ প্রয়োগ করলে বেশি মূল থেকে কম মূলের দিকে যাবে, তাহলে বিক্রিয়াটা হবে এই বরাবর। তাহলে এখানে কিন্তু চাপের প্রভাব আছে, এখানে চাপের প্রভাব আছে। এরপরে তো ঘ নম্বরে দেখো, এখানে 1 মূল, এখানেও কি 1 মূল, তাহলে মোট 2 মূল, উৎপাদক দেখো 2 মূল, মূল সংখ্যা সমান, এখানে কোনো চাপের প্রভাব নাই। তাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে কোনটিতে চাপের প্রভাব আছে, যেখানে মূল সংখ্যা সমান থাকবে না। এই দেখো গ নম্বরে কিন্তু মূল সংখ্যা সমান নাই, তাহলে আনসার হবে গ নম্বরটা। বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্ন যাই, নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব আছে, মানে কি মূল সংখ্যা সমান হবে না, সহজ কথাই, তাই না। তাহলে দেখি এখানে কার্বন ডাইঅক্সাইডের সামনে কি আছে, 1, মনে মনে 1, হাইড্রোজেনের সামনে মনে মনে কত আছে, 4 আছে, সরি 4 আছে, তাহলে কত হবে, এটা হবে 5, এদিকে হইতেছে 5, আর এদিকে কত, সামনে মনে মনে 1, এখানে 2, তাহলে কত হয়, এখানে হয়েছে 3 হয়। তাহলে চাপ প্রয়োগ করলে কোন দিকে হবে, 5 থেকে 3 বরাবর হবে, তাই না। এরপর দেখো খ নম্বরে দেখো, এখানে মনে মনে কত 1 আছে, এখানে 1 আছে, তাহলে মোট মূল কত, মোট মূল হইতেছে 2, এখানে কত 2, চাপের প্রভাব নাই এখানে। এখানে দেখো হাইড্রোজেনের সামনে 1, এখানে কত 1, তাহলে 2 মূল, এখানে কত 2 মূল, চাপের প্রভাব নাই, তাইলে এখানে কত সেম, এখানে কিন্তু চাপের প্রভাব নাই। তাহলে কোথায় আছে, শুধুমাত্র ক নম্বর অপশনে আছে, শুধুমাত্র আছে হইতেছে ক নম্বর অপশনে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই, লা শাতেলিয়ার নীতি প্রযোজ্য কখন,
যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সাম্য অবস্থায় থাকা যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে দেখো এটা হবে শুধুমাত্র সাম্য অবস্থায় থাকা যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। সাম্য অবস্থায় থাকতে হবে প্লাস উভমুখী বিক্রিয়া হইতে হবে। এক্ষেত্রে কি হবে? লা-শাতিলার নীতি প্রযোজ্য হবে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। হেবার প্রণালীতে প্রতি মোল উৎপাদনে তাপ শক্তির পরিমাণ কত? দেখো তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম এই যে বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি হয়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? NH3 বা অ্যামোনিয়া তৈরি করে। এখানে কয়টা আছে? নাইট্রোজেন 2টা, এখানে আমি 2 দিয়ে দিলাম, সমতা করলাম, তার হাইড্রোজেন 6টা হয়ে যায়। এখানে কত হবে? 3 হবে। এটা হইতেছে হেবার প্রণালী বিক্রিয়া। ভাইয়া বলো তো এখন মনে আছে কি না এই বিক্রিয়ায় কোন প্রভাবক কাজ করে? আয়রন প্রভাবক। কত চাপ? 200 থেকে 250 ATM চাপ। কত তাপমাত্রা? 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, আরেকটা বলছিলাম এখানে ডেলেজ কত? ডেলেজ হইতেছে যেহেতু তাপ উৎপাদী মাইনাস হবে, কত হবে? 92 কিলো জুল। এতটুকু বলছিলাম না? তাইলে এখন খেয়াল করো, আমার প্রশ্ন কি বলছে? হেবার প্রণালীতে প্রতি মূল উৎপাদনে তাপ শক্তির পরিমাণ কত? তাহলে দেখো 2 মোল NH3, তাইলে 2 মোল NH3-তে কত মোল শক্তি তৈরি হয়ে ভাইয়া? 92 কিলো জুল। পরিমাণটা আমি শুধু লিখলাম। ঠিক আছে। তাহলে দেখো 1 মোল NH3-তে কত হবে? তাইলে 92/2 না, মানে কত? 92কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 46 হয় কি না? 46 কিলো জুল। তাইলে হেবার প্রণালীতে প্রতি মূল উৎপাদনে তাপ শক্তির পরিমাণ কত? 46 কিলো জুল। 2 মোল হইলে 92 হবে, আর 1 মোল যেহেতু বসে তাহলে কত হবে? 46 কিলো জুল। 46 কিলো জুল। ঠিক আছে। আচ্ছা, এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। চাপের প্রভাব আছে কোনটাতে? তোমরা মিলাবে কোথায় মূল সংখ্যা সমান নাই, এটা তোমরা দেখবা। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ অনেকবার করাইছে এটা। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? N2 3H2NH3 কোন বিক্রিয়া? হেবার প্রণালী বিক্রিয়া। 92 কিলোজুল শক্তি তৈরি হয়েছে। বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কোন দিকে হবে? দেখো এই যে তাপের যে প্রভাবটা তোমাদের একটু বলি। লা-শাতিলার নীতির তাপের প্রভাব বা তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব কি হয় ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদীর ক্ষেত্রে তোমার ডেলেজ কত? ডেলেজ হইতেছে নেগেটিভ। তো এক্ষেত্রে কি হয়? আমি যদি তাপ বাড়াই, তাপ যদি দেই, ঠিক আছে, তাপমাত্রা যদি বাড়াই তাহলে কি হবে? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে হবে? বিক্রিয়া হবে পশ্চাৎমুখী। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া হবে পশ্চাৎমুখী। ঠিক আছে। আবার যদি তাপমাত্রা কমায়, তাপমাত্রা কমালে হবে সম্মুখমুখী। সম্মুখমুখী হবে। তাহলে কি বললাম? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেজ কি? নেগেটিভ। এক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী হবে, তাপমাত্রা কমালে হবে সম্মুখমুখী। ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো তো এটা কি? হেবার প্রণালী কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তো এক্ষেত্রে আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? পশ্চাৎমুখী হবে। তো পশ্চাৎমুখী হলে কি হবে? উৎপাদনটা কি হবে? হ্রাস পাবে। উৎপাদনটা কি হবে? হ্রাস পাবে। বিক্রিয়কটা বাড়বে। বিক্রিয়কের পরিমাণটা কি হবে? বাড়বে, কিন্তু উৎপাদনটা কি হবে? হ্রাস পাবে। তাহলে আনসার হবে এই যে ক নম্বরটা। বুঝতে পারছো? উৎপাদন বৃদ্ধি কখন পায়? যখন সম্মুখমুখী বিক্রিয়া হয়। উৎপাদনটা কখন বৃদ্ধি পায় ভাইয়া? যখন সম্মুখমুখী বিক্রিয়া হয়। আর উৎপাদন হ্রাস পায় কখন? যখন পশ্চাৎমুখী বিক্রিয়া হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো এখানে তোমরা কিছু বিক্রিয়া দেওয়া আছে, আমাদের যে বইয়ের যে বিক্রিয়াগুলো সবগুলোকে একসাথে করে দেওয়া আছে। ঠিক আছে। এই যে সংযোজন বিক্রিয়া কি, সংশ্লেষণ বিক্রিয়া কি, বিয়োজন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়া কি, দহন বিক্রিয়া কি, তোমাদের বইয়ে এগুলো আছে। তো তোমাদের এখানে নোট করে দেওয়া আছে, সবগুলোকে একসাথে করে দেওয়া আছে। ঠিক আছে। এরপর এখানে তোমাদের দেখো প্রশমন বিক্রিয়া কি,
অধক্ষেপণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। আবার এখন তোমাদের যে বিশেষণের বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ, সমানুকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, মানে যা যা বিক্রিয়া পড়ছি আমরা এই 3 ক্লাসে যা যা বিক্রিয়া পড়ছি সবগুলো বিক্রিয়ার সংজ্ঞা দেওয়া আছে এখানে। তোমরা রিডিং করে ফেলবা, সবগুলো আমাদের পড়ানো হয়েছে। তো ভাইয়া এর মাধ্যমে আমাদের রসায়ন বইয়ের 7 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার MCQ ক্লাস চেষ্টা করছি সবগুলাই প্রশ্ন কভার করে দেওয়ার। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি অধ্যায়ের ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।